হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি। দেখো, আমরা ক্লাস 9 এর প্রথম চ্যাপ্টার পরিমাপে তোমাদের সাজেশন দিচ্ছি। এর আগে আমরা তোমাদের এমসিকিউ আর এসএকিউ সমস্তগুলো করিয়েছিলাম। এখান থেকে 40টা এমসিকিউ আর 35টা এসএকিউ করিয়েছিলাম। এগুলো কমপ্লিট করো, দেখো এর ভেতর থেকে পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবে। আর আজকে আমি তোমাদের কি করাবো, আজকে আমি তোমাদের 2 নম্বরের সমস্ত প্রশ্নগুলো করাবো। শুধুমাত্র প্রশ্ন না, এখান থেকে তোমরা উত্তরগুলোও পেয়ে যাবে। তাহলে দেখো, আজকের আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে। আমাদের প্রথম প্রশ্ন রয়েছে যে 49.33 গ্রাম ভর মাপতে ন্যূনতম কটা বাটখারার প্রয়োজন হবে। দেখো, তাহলে আমাদের জানতে হবে যে ওজন বাক্সে বাটখারাগুলো কত অনুপাতে থাকে। 1:2:2:5 অনুপাতে থাকে, অথবা এইভাবে বলতে পারো যে 5:2:2:1 অনুপাতে থাকে। তাহলে দেখো, এখানে আমাকে প্রথমে কত গ্রাম আছে, 49 গ্রাম আছে। তাহলে এই 49 গ্রাম পরিমাপ করতে 20 গ্রাম প্লাস 20 গ্রাম, তাহলে কত হলো 40 গ্রাম। তারপরে 5, তারপরে 2 প্লাস 2 যোগ কর 49 হবে, এটা গ্রাম। তাহলে এখানে মোট কটা বাটখারা লাগলো, 1 2 3 4 5, মোট এখানে 5টি বাটখারা লাগলো। তারপর আমাদের কত আছে, 33 মিলিগ্রাম। তাহলে এখানে আমাকে প্রথমে 20 লাগবে, তারপরে 10 লাগবে, কত হলো 30, তারপরে 2, তারপরে 1 মিলিগ্রাম। তাহলে এখানে কটা লাগলো, 1 2 3 4, মোট তাহলে মোট কটা বাটখারা লাগবে, মোট আমাদের 9টি বাটখারা লাগবে। তাহলে এখানে সেটাই লেখা আছে, একবার দেখে নেবে, বুঝতে পারলে। সবসময় এটা মনে রাখবে, কারণ এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমার 1 নম্বরে আসতে পারে, 2 নম্বরেও আসতে পারে। কেমন করে আসবে, যে বলবে যে ওজন বাক্সে বাটখারাগুলি কত অনুপাতে থাকে, উত্তর এইটা হবে। আরেকটা কোশ্চেন আগে কেন থাকে, তাহলে সেখানে তোমরা কি বলবে, যে 10 মিলিগ্রাম থেকে শুরু করে 211.10 গ্রাম পর্যন্ত আমরা পরিমাপ করতে পারি, সেই জন্য ওজন বাক্সে এই বাটখারাগুলো এই অনুপাতে থাকে। এখান থেকে আরো কোশ্চেন আসতে পারে যে এই বাটখারাগুলো সবসময় চিমটেতে ধরা হয় কেন, বা কাচের পাত্রে কেন রাখা হয়, এক এক করে আমরা সেই প্রশ্নগুলোতেও আসবো। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, তড়িৎ প্রবাহ একটি কি রাশি। তাহলে তড়িৎ প্রবাহ একটি স্কেলার রাশি। তোমরা সবাই জানো যে স্কেলার রাশি কাকে বলেন না, যে রাশি শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই, তাদেরকে আমরা শুধুমাত্র স্কেলার রাশি বলে থাকি। এবার এখান থেকে আগের দিন তোমাদের একটা কোশ্চেন করিয়েছিলাম যে দুটি ভেক্টর রাশির গুণফল কি স্কেলার রাশি হতে পারে। তাহলে সেটা আগের ক্লাস থেকে ভালো করে দেখে নেবে, সেই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। তারপরে দেখো থার্ড কোশ্চেন, কয়েকটি মৌলিক এককের উদাহরণ দাও। তাহলে আমাকে প্রথমে জানতে হবে যে মৌলিক একক কাকে বলে। কাকে বলে না, যে সব একক অন্য কোন এককের উপর নির্ভর না করে স্বাধীনভাবে ব্যবহৃত হয় তাদেরকে মৌলিক একক বলা হয়। এবার আমরা জানি যে এসআই পদ্ধতিতে আমাদের মৌলিক একক আছে 7টি। কি কি, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, পদার্থের পরিমাণ আর দীপন প্রাবল্য। তাহলে এই রাশিগুলির প্রত্যেকটা এককগুলো তোমাদের মনে রাখতে হবে। কি, দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তড়িৎ প্রবাহের একক হচ্ছে যে অ্যাম্পিয়ার, এই অ্যাম্পিয়ারকে আমরা এ লেটার দ্বারা চিহ্নিত করি। তাপমাত্রার একক কি, কেলভিন, মনে রাখবে এটাকে কে লেটার দ্বারা চিহ্নিত করা হয়। পদার্থের পরিমাণের একক হচ্ছে যে মোল। আর আলোক তীব্রতার, এই দেখো এখানে কি লেখা আছে, এটা আলোক তীব্রতা, এটাকে অনেক সময় দীপন প্রাবল্যও বলা হয়। তোমাদের বইতে দেখো লেখা থাকবে যে দীপন প্রাবল্যের একক হচ্ছে যে ক্যান্ডেলা, সংকেতটা মনে রাখবে সিডি। এরপর দেখো নেক্সট কোশ্চেন, একটি সেন্টিমিটার স্কেলের লঘিষ্ঠ ধ্রুবকের মান কত। কত, 0.1 সেন্টিমিটার অথবা 1 মিলিমিটার। এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপরে দেখো মেট্রিক পদ্ধতি ব্যবহারের সুবিধা লেখো। তাহলে দেখো মেট্রিক পদ্ধতি ব্যবহারের সুবিধা কি, আমরা সবাই কি জানি, কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডিসি, সেন্টিমিটার, এই পর্যন্ত আমরা সবাই জানি। কিন্তু তোমাদের যখন আমি মাত্রা বের করা শিখিয়েছিলাম তখন এর পরের গুলো আমি শিখেছিলাম যে মিলির পরে কি থাকে, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অ্যাটো। আর কিলোর এইদিকে কি থাকবে, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা। তাহলে এই মানগুলো ওই ভিডিও থেকে ভালো করে দেখে নেবে। আর এখানে তাহলে সেটাও তো মেট্রিক পদ্ধতি। কিভাবে হতে পারে, দেখো আমরা যখন এখানে লিখছি যে কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, যখন আমরা এই দিকে যাচ্ছি তখন সেটা আমরা কি করছি, গুণ করছি। আর যখন এই দিকে যাচ্ছি তখন তো আমরা ভাগ করছি। তাহলে দেখো কিলো থেকে হেক্টরে গেলে শুধুমাত্র 10 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে। আবার যখন মিলি থেকে এই দিকে আসছি তখন 10 দিয়ে ভাগ করলে আমাদের হয়ে যাচ্ছে। তার মানে 10 দিয়ে গুণ বা ভাগ মানে শুধুমাত্র দশমিক চিহ্ন বাদিকে বা ডান দিকে আমরা সরিয়ে দিচ্ছি, তাহলে আমরা মানগুলো পেয়ে যাচ্ছি। তাহলে দেখো কি লেখা আছে, যে মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য বা ভরের যে কোনো একক তার পূর্ববর্তী
তার পরবর্তী ক্ষুদ্রতর এককের 10 গুণ বা তার পূর্ববর্তী বৃহত্তর এককের 1/10 গুণ। সুতরাং এই পদ্ধতিতে একই রাশির এক একক থেকে অন্য এককে যেতে কোনো গুণ বা ভাগের প্রয়োজন হয় না, কেবল দশমিক বিন্দুকে ডান বা বাঁদিকে এক বা একাধিক ঘরে সরাতে হয়। এই জন্য এই পদ্ধতিকে দশমিক পদ্ধতিও বলা হয়। তার মানে এখান থেকে আরেকটা কোশ্চেন পেয়ে গেলে যে মেট্রিক পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলে কেন, বুঝতে পারলে এটাই লিখে দেবে। দেখো তাহলে এখানে কি বললাম, যখন কিলো থেকে মিলিতে যাব তখন হচ্ছে যে আমাদের গুণ করতে হবে, যখন মিলি থেকে কিলোর দিকে আসবো তখন আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে কি লেখা আছে, 73.42 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে কোথায় যাব, মিলিমিটারে যাব। এই দেখো সেন্টিমিটার থেকে মিলিমিটারে যাব, তাহলে কত দিয়ে গুণ করব, 10 দিয়ে গুণ করব। তাহলে দেখো এখানে হচ্ছে যে 7.73.42 আছে, তাহলে 10 দিয়ে গুণ করব, মানে আমরা কি করব, এই যে ডান দিকে এক ঘর পরে দশমিকটা সরিয়ে দিলাম, ব্যাস এইটা হয়ে গেল। তারপরে দেখো এই পদ্ধতিতে ডেসি, সেন্টি, মিলি, ডেকা, হেক্টর, কিলো প্রভৃতি উপসর্গগুলি দৈর্ঘ্য ভরের এককের একই ভগ্নাংশ বা গুণিতাংশে বোঝাতে ব্যবহৃত হয়। তারপরে কি বলেছে, এই পদ্ধতিতে ঘনত্ব, ভর এবং আয়তনের মধ্যে একটি সরল সম্পর্ক আছে। যেমন 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এটা উষ্ণতা হবে, উষ্ণতায় জলের ঘনত্ব 1 গ্রাম পার ঘন সেমি। সুতরাং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 ঘন সেমি জলের ভর 1 গ্রাম এবং 1 লিটার জলের ভর 1 কিলোগ্রাম। সুতরাং এই পদ্ধতিতে জলের ভর বা আয়তনের মধ্যে একটি জানা থাকলে অপরটি জানা যায়, বুঝতে পারলে। এবার দেখো এখানে যে 3 নাম্বার পয়েন্ট আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এর মধ্যে থেকে আরেকটা কোশ্চেন দিয়ে দেয় যে লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার উল্লেখ থাকে কেন থাকে না, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয় 1 গ্রাম পার সেমি কিউব, তারপর থেকে ঘনত্ব কমতে থাকে আর আয়তন বাড়তে থাকে, সেই জন্য লিটারের সঙ্গে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার উল্লেখ থাকে। তাহলে এটা ভালো করে পড়বে। এরপর দেখো আমাদের নেক্সট, আলোকবর্ষ মৌলিক একক না লব্ধ একক। দেখো আলোকবর্ষ হচ্ছে যে মৌলিক একক। আর কি কি মৌলিক একক আছে এখান থেকে আমি তোমাদের বলছি, আলোকবর্ষ আছে, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট আছে, পারসেক আছে, এগুলো সবই হচ্ছে মৌলিক একক, আর এগুলোতে আমরা দূরত্ব পরিমাপ করে থাকি। তাহলে আলোকবর্ষ কাকে বলে না, শূন্য মাধ্যমে 1 বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা আলোকবর্ষ বলি। আর তোমরা এটাও জানো যে কি, যে দূরত্ব পরিমাপের সব থেকে বড় এককের নাম হচ্ছে পারসেক, আর 1 পারসেক মানে কত, 3.26 আলোকবর্ষ। তারপরে দেখো ভালো তুলা যন্ত্রের কি কি আবশ্যকীয় গুণ থাকা প্রয়োজন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। তারপরে এইটাও আসতে পারে, অথবা একটি নির্ভুল তুলা যন্ত্রের কি কি বৈশিষ্ট্য থাকবে। তাহলে দেখো এক এক করে তোমাদের বলে দিই সুবিধা। দেখো এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট এই বড় প্রশ্নের মধ্যে, কারণ অনেক সময় 1 নম্বরের প্রশ্নে দিয়ে দেয় যে তুলা যন্ত্রের সুবিধা বলতে কি বোঝো। তাহলে কি লেখা আছে দেখো, যে তুলা যন্ত্রটি সুবেদী হবে, যে তুলা যন্ত্র তুলা পাত্র দুটি ভরের সামান্য পার্থক্যের ফলে তুলার দণ্ডটি বেশি ভরের দিকে হেলে যায় তাকে সুবেদী বলা হয়। দেখো আমরা আজকাল ওয়েট পরিমাপ করার জন্য ডিজিটাল যে কম্পিউটার গুলো আছে ওয়েট পরিমাপ করার জন্য সেগুলো ব্যবহার করি, সেখানে তুমি একটা সামান্য 1 টাকার কয়েন রাখলেও সেখানে তোমাকে ওয়েট বলে দেবে। কিন্তু আমরা যে দাঁড়িপাল্লা দিয়ে ওজন করি সেটা যদি নির্ভুল না হয় তাহলে আমরা কখনো সেই দাঁড়িপাল্লার সাহায্যে কি করতে পারবো না, সেই 1 টাকার কয়েনের ওজন নির্ণয় করতে পারবো না। কিন্তু সেটা যদি পারফেক্ট হয় তাহলে দেখবে যেখানে আমি যেদিকে আমি 1 টাকার কয়েনটা রাখছি ভরের সামান্য পার্থক্য ও যদি আইডেন্টিফাই করতে পারে তাহলে বলে দিতে পারবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, দাঁড়িপাল্লাগুলো তেমন হয় না, কিন্তু বাস্তবে আমাদের তেমনই হওয়া উচিত। তাহলে সেটাই হচ্ছে যে তুলা যন্ত্রের সুবিধা, অর্থাৎ যে তুলা যন্ত্র দ্বারা খুব ক্ষুদ্র ভরের বস্তুর ভর নির্ভুল ভাবে পরিমাপ করা যায় তাকে সুবেদী তুলা যন্ত্র বলে। তুলার দণ্ডটি যত হালকা এবং বাহু দুটি যত লম্বা হবে তুলার যন্ত্রটি তত সুবেদী হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখবে তুমি যে দাঁড়িপাল্লা গুলো দেখো বাহুগুলো কিন্তু ছোট হয়, কিন্তু এখানে কি বলেছে, যত লম্বা হবে তত নির্ভুল এবং সুবেদী হবে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তার উল্টো হয়। এছাড়াও তুলা দণ্ডের ভর কেন্দ্র এবং আলম্ব বিন্দুর মধ্যে দূরত্ব যত কম হবে তুলা যন্ত্রটি তত বেশি সুবেদী হবে। এটা গেল 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট কি আছে, নির্ভুলতা। তুলা যন্ত্রটি নির্ভুল হবে যদি দুদিকে তুলাপাত্র দুটি খালি থাকে বা তুলাপাত্র দুটিতে সমান ভরের দুটি বস্তু থাকে এবং তুলা দণ্ডটি যদি অনুভূমিক থাকে, অর্থাৎ সূচকটি 0 দাগে থাকে বা 0 দাগের দুপাশে সমান দাগে পর্যন্ত দোল খায়। বোঝা গেল। দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে তুমি সাধারণ তুলা যন্ত্র মানে আমরা যেটাকে দাঁড়িপাল্লা বলি ওর মাঝখানে একটা কাঁটা থাকে, ওই কাঁটাটা কি করে, কাঁটাটা হচ্ছে যে নির্দেশ করে যে সমান হয়েছে, কম হয়েছে না বেশি হয়েছে। তারপরে দেখো 3 নাম্বার, তুলার যন্ত্রটি দৃঢ়তা হবে। তুলার যন্ত্রের দৃঢ় হবে অর্থাৎ বিভিন্ন অংশগুলি খুবই মজবুত হবে, এমন না যে আমি 1 কেজি পরিমাপ করতে গেলে ছিঁড়ে গেল, তুলা পাত্র ছিঁড়ে পড়ে গেল, এমন হবে না। তারপরে দেখো সুস্থিত হবে। সুস্থিত মানে আমি যদি এরকম ধরি তাহলে তুলার যন্ত্র যেন বেশি
না নড়ে, যেন স্থির হয়ে থাকে। তাহলে তুলা যন্ত্রটি সুস্থিত হবে এবং তুলা দণ্ডটি দুলতে থাকলে সেই দোলন যেন দীর্ঘ সময় ধরে না চলে, অর্থাৎ তুলা দণ্ডটি যেন তাড়াতাড়ি স্থির অবস্থায় আসে। তারপরে দেখো 5 নাম্বার কি, তুলাদণ্ড। তুলাদণ্ডটির দুটি বাহুর দৈর্ঘ্য ও ভর সমান হতে হবে। 6 নাম্বার কি, তুলাপাত্র। তুলাপাত্র দুটির ভরও সমান হতে হবে। এমন না যে বাঁ দিকেরটা একটু বেশি হালকা আর ডান দিকেরটা বেশি ভারী, তাহলে কি দুটো তো ব্যালেন্স হবে না। তাহলে এই কোশ্চেনটা ভালো করে পড়বে, পরীক্ষায় আসবে। তারপরে দেখো সাধারণ তুলার সহিষ্ণুতা বলতে কি বোঝায়, দেখো একটু আগেই তো বললাম যে এখান থেকে এটা তো বড় প্রশ্ন হিসাবে পড়বেই, তার ভেতরে এই পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। তুলা যন্ত্রের সহিষ্ণুতা বলতে কি বোঝো, তাহলে দেখো কি লেখা আছে না, যে ধর্মের জন্য সাধারণ তুলার যন্ত্র সামান্যতম ভরের পার্থক্য নির্দেশ করে তাকে সাধারণ তুলার সহিষ্ণুতা বলে। বুঝতে পারলে? আর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে। আর প্রথম চ্যাপ্টার সহ যে কোনো চ্যাপ্টার কোনো প্রশ্ন যদি তোমরা করতে না পারো, বুঝতে না পারো, তাহলে কমেন্ট করবে, হ্যালো টপার্স অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেবে। তারপরে দেখো সাধারণ তুলা যন্ত্রের সহিষ্ণুতার দুটি শর্ত উল্লেখ করো। দেখো যদি প্রথম এই কোশ্চেনটা তুমি ভালো করে পড়ো, ভালো করে বুঝে থাকো, তাহলে এখান থেকে যে কোশ্চেনই দিক না কেন তুমি অ্যান্সার করতে পারবে। তাহলে এখানে কি বলেছে যে দুটি শর্ত লেখো, তাহলে কি কি শর্ত হবে, তুলার যন্ত্রের বাহুদ্বয় দীর্ঘ হবে, তুলার যন্ত্রের ভার কেন্দ্র ও আলম্ব বিন্দুর মধ্যে দূরত্ব যতটা সম্ভব কম হবে, ব্যাস হয়ে গেল। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, তুলা যন্ত্রকে কাচের বাক্সের মধ্যে কেন রাখা হয়, এটাও ইম্পর্টেন্ট। তুলা যন্ত্রকে কাচের বাক্সের মধ্যে কেন রাখা হয়, দেখো আমরা যে বাইরের পরিবেশ আছে এখানে তো বাতাস আছে। তোমরা সেই গ্যালিলিওর পরীক্ষাটা তো জানো যে হচ্ছে যে একটা হচ্ছে কয়েন আর একটা হচ্ছে যে পালক ফেলা হয়েছিল একসঙ্গে, তাহলে ওই পালকটা তো হচ্ছে যে হাওয়ার জন্য ভাসতে ভাসতে পড়েছিল, নিচে পড়েছিল, আর ওটা ভারী বলে একদম সরলরেখা বড় নিচে পড়েছিল। তাহলে তোলা যন্ত্রটিকে যদি বাইরে রাখা হয় তাহলে হাওয়ার জন্য কি হবে, নড়বে তো। আর বিশেষ করে এটা কোন কাচের পাত্রে কোথায় রাখা হয়, স্বর্ণকারের দোকানে রাখা হয়, কারণ সেখানে এখন যে সোনার দাম হয়েছে তাতে তো 1 গ্রাম কেন 1 মিলিগ্রামেরও অনেক দাম। তাহলে ভরের যাতে পার্থক্যের কোনো পরিবর্তন না হয়, কম বা বেশি না হয়, সেই জন্য দেখবে স্বর্ণকারের দোকানে গিয়ে দেখবে ওজন বাক্সটা দাঁড়িপাল্লা কিসের মধ্যে রাখা হয়, কাচের বাক্সের মধ্যে রাখা হয়। তাহলে এখানে সেই কথাটাই বলেছে কেন রাখা হয়। দেখো তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভর পরিমাপ করার সময় যদি বাইরের বাতাস লাগে তাহলে তুলা পাত্র দুলতে থাকবে, ফলে সঠিক পাঠ দেওয়া যাবে না। তাছাড়া তুলা পাত্রে বাইরে ধুলো বালি ইত্যাদি এসে জমলে তুলা পাত্র দুটি সামান্য বিঘ্নিত হবে এবং নির্ভুল ভর পরিমাপ করা সম্ভব হবে না। এছাড়াও তুলা যন্ত্রটি যাতে জলীয় বাষ্পের আধিক্য তীব্র শব্দের চাপে ক্ষতিগ্রস্ত না হতে পারে সেই জন্য তুলা যন্ত্রকে কাচের বাক্সের মধ্যে রাখা হয়। বুঝতে পারলে কেন রাখা হয়, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো নেক্সট, ওজন বাক্সে একটি চিমটা থাকে কেন, চিমটা মানে বোঝো তো, ওই চিমটা কেন থাকে, কেন, কারণ দেখো আমরা হাত যতই পরিষ্কার করি না কেন বায়ুমণ্ডলে কি আছে, ধূলিকণা আছে, ধুলো আছে, ঘুরে বেড়াচ্ছে, আমরা দেখছি যে আপেক্ষিকভাবে আমাদের হাত পরিষ্কার আছে, কিন্তু এই হাত দিয়ে যদি আমি ওই বাটখারাটা ধরি তাহলে হাতে আমি দেখতে না পেলেও সামান্যতম হলেও ধুলোবালি আমার হাত থেকে ওই বাটখারাতে লেগে যাবে। তাহলে আমি যদি একটা 20 গ্রামের বাটখারা ধরি আর ওখানে যদি ধুলোবালি লেগে যায় তাহলে কি হবে বলো, ওই বাটখারা কি 20 গ্রাম থাকবে না, 20 গ্রাম থেকে বেশি হয়ে যাবে, নিশ্চয়ই বেশি হয়ে যাবে। তাহলে ওই বাটখারা দিয়ে কোনো দোকানদার যদি সোনা পরিমাপ করে তাহলে তো বেশি চলে যাবে, দোকানদারের লস হয়ে যাবে। তাহলে এই ধরনের লস যাতে না হয় সেই জন্য ক্ষুদ্র আকৃতির একটা চিমটা থাকে। এছাড়া চিমটার সাহায্যে বাটখারা তুললে হাতের ময়লা বাটখারার সঙ্গে যুক্ত হতে পারে না, ফলে পরিমাপ নির্ভুল হয়। বুঝতে পারলে কেন ব্যবহার করা হয়। এবার দেখো নেক্সট কোশ্চেন, ওজন বাক্সে বাটখারা ভরের অনুপাত 5:2:2:1 অথবা 1:2:2:5 অনুপাতে রাখা হয় কেন, একটু আগেই তো বললাম কেন, কারণ 10 মিলিগ্রাম থেকে কত 211, এটা কত লেখা আছে 211.10 গ্রাম পর্যন্ত পরিমাপ করা যায় যে কোনো বস্তুর ভর, সেই জন্য আমরা এই অনুপাতে রাখি। দেখো এই ধরনের কোশ্চেন আমি আজকের ক্লাসেও তোমাদের করিয়েছি, আগের দিন যে এসএকিউ করেছি সেখানেও তোমাদের আমি হচ্ছে করিয়ে দিয়েছি। তাহলে শুধুমাত্র এইটা তো হচ্ছে যে লেখাই আছে, আমি তোমাদের আরেকটা দিচ্ছি যে 74.87 গ্রাম পরিমাপ করতে কতগুলি বাটখারা লাগবে, এইটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। বুঝতে পারলে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। তারপরে ওজন বাক্সে বাটখারাগুলি ভরের অনুপাত, দেখো বলেছে 5:3:2 এই অনুপাতে রাখলে কি অসুবিধা, তো কি দরকার পড়েছিল যে আমাকে এই অনুপাতেই রাখতে হবে, এই অনুপাতে রাখতে হবে, এই অনুপাতে কেন রাখলে হবে না কেন,
তাহলে দেখো এই অনুপাতের বাটখারাতে যে কোনো ওজন মাপা যাবে, কিন্তু এরকম বাটখারা নেওয়া হয় না, কারণ 4 রকমের বাটখারা বানাতে গিয়ে ধাতুর অপচয় এবং খরচ বেশি হয়। আমরা জানি কি 5 যোগ 3 যোগ 2 যোগ 1, তাহলে এখানে কত 5 3 8 2 10, এটা হচ্ছে যে 11, আর এখানে দেখো 5 আর 2 7 আর 2 9 আর 1 10। তার মানে আমি যদি ধাতুর হিসাবে বলি এটা বানাতে আমার 11 গ্রাম ধাতু লাগছে আর এটা বানাতে 10 গ্রাম ধাতু লাগছে, তাহলে আমার কোনটা বেটার? আমার এই অনুপাতে রাখাই বেটার অপশন। তাহলে এই কোশ্চেনটা তোমাদের বইতে নেই, কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে এবং ইম্পর্টেন্সের দিক থেকে কোশ্চেনটা আমি তোমাদের এখানে রেখেছি, এটা একবার ভালো করে দেখে নেবে। তারপরে দেখো সাধারণ তুলা যন্ত্রে রাইডারের কাজ কি। দেখো এটা যখন প্রশ্ন বিচিত্রা বা পরীক্ষায় যাবে, রাইডারের কাজ কি? রাইডার কি করে? সূক্ষ্মভাবে ভরের পার্থক্য নির্ণয় করে যন্ত্রকে সাম্যাবস্থায় আনে। বুঝতে পারলে রাইডারের কাজ কি? তোমাদের বইতে যে সাধারণ তুলা যন্ত্র রয়েছে সেই ছবিটা ভালো করে দেখবে, ওই ছবিতে একটা রাইডারের ছবি দেওয়া আছে, চিহ্নিত করা আছে। বুঝতে পারলে? এরপরে নেক্সট, লিটারের সংখ্যা 4 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো 4 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 277 কে উষ্ণতার উল্লেখ থাকে কেন? উষ্ণতার উল্লেখ থাকে কেন? প্রথমে তো বলেছিলাম। এবার দেখো তোমরা জানো 4 ডিগ্রি সেলসিয়াস, এই 277 আবার কি? তোমরা একটু আগেই জানে যে উষ্ণতার একক হচ্ছে কেলভিন। সবসময় মনে রাখবে যে ডিগ্রিকে যদি কেলভিনে পরিণত করতে হয় তাহলে আমাদের 273 যোগ করতে হয়। কত যোগ করতে হয়? 273 যোগ করতে হয়। তাহলে আমি যদি বলি যে 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি হবে? এই 100 সঙ্গে 273 যোগ করলে 373 কেলভিন হবে। তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস বা 277 কেলভিন। তাহলে পরীক্ষায় যদি 4 ডিগ্রি সেলসিয়াস না দেয় বা অপশনে যদি না থাকে, 277 কেলভিন মানেও রাইট অ্যান্সার। 277 কেলভিনকে আবার যদি আমি সেলসিয়াসে আনতে যাই তাহলে কি করতে হবে? কেলভিন থেকে 273 বিয়োগ করলে আমি আবার সেলসিয়াস পেয়ে যাব। তাহলে দেখো এটা ইম্পর্টেন্ট কেন থাকে? কেন 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয় 1 গ্রাম পার সেমি কিউব, আর যখন উষ্ণতা কমতে থাকে 4 ডিগ্রি কম বা বেশি হয় তখন ঘনত্ব কমতে থাকে, আয়তন বাড়তে থাকে। সেই জন্য এরকম লেখা আছে, করা হয়। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বে। দেখো এরপরে কি আছে? প্রাথমিক বা মৌলিক একক কাকে বলে? প্রাথমিক বা মৌলিক একক কাকে বলে সংজ্ঞা দাও। একটু আগেই তো বললাম যে রাশিগুলি নিজের উপরেই ডিপেন্ডেন্ট, অন্যের উপরে ডিপেন্ড করে না একক তৈরি করার জন্য, তাদেরকে আমরা বলি মৌলিক একক। আর এসআই তে আমাদের মৌলিক একক আছে কটা? 7টা মৌলিক একক আছে। কি কি? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, পদার্থের পরিমাণ, আর হচ্ছে দীপন প্রাবল্য। তাহলে এই 7টা একক আছে, আর এই 7টা এককের প্রত্যেকটা ইউনিটের নাম তোমরা মনে রাখবে। দেখো এখানে রয়েছে আলোক তীব্রতার একক, এই আলোক তীব্রতাকে আমরা বলি দীপন প্রাবল্য। তারপরে দেখো নেক্সট, লব্ধ একক কাকে বলে? দেখো মৌলিক একক যদি তুমি বুঝে থাকো, লব্ধ একক এমনি বলতে পারবে। লব্ধ একক গুলো নিজেরা গঠিত হতে পারে না, এরা গঠিত হওয়ার জন্য মৌলিক এককের সাহায্য নেয়। তাহলে কি লেখা আছে? এক বা একাধিক মূল এককের সাহায্যে যে সব একক গঠিত হয় তাদেরকে লব্ধ একক বলা হয়। যেমন ক্ষেত্রবল, ক্ষেত্রবল মানে কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, সুতরাং ক্ষেত্রবলের একক কি? একটা লব্ধ একক। তারপরে দেখো একক বিহীন ভৌত রাশি কাকে বলে? এটাও ইম্পর্টেন্ট। যখন দুটি সমজাতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করা হয় তখন তাদের কোনো কি থাকে না? একক থাকে না, তখন তাদের বলে একক বিহীন রাশি। যেমন এখানে কি হতে পারে? আণবিক ভর হতে পারে, পারমাণবিক ভর হতে পারে, দ্রাব্যতা হতে পারে, আপেক্ষিক আর্দ্রতা হতে পারে, আপেক্ষিক গুরুত্ব হতে পারে, তুল্যাঙ্ক ভর হতে পারে। এগুলো সবই কি? একক বিহীন ভৌত রাশি। এবার এখান থেকে একটা কোশ্চেন আসে যে একক বিহীন রাশি কিন্তু তারপরে একক আছে, এমন দুটি রাশির উদাহরণ দাও। তাহলে কি হবে? একটা হচ্ছে কোণের একক রেডিয়ান, আরেকটা হচ্ছে ঘনকোণের একক স্টেরেডিয়ান। আর এই দুটো কোণ আর ঘনকোণ এদের বলা হয় পরিপূরক অ্যাঙ্গেল, পরিপূরক কোণ, মনে থাকবে। এরপরে দেখো এরপরে কি বলেছে? স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য লেখো। তাহলে খুবই সোজা, কি লিখবে? স্কেলার রাশিতে স্কেলার রাশির মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই, আর ভেক্টর রাশির মান এবং দিক দুটোই আছে। স্কেলার রাশি সাধারণ বীজগাণিতিক নিয়ম মেনে চলে কিন্তু ভেক্টর রাশি মেনে চলে না। স্কেলার রাশি দুটি স্কেলার রাশি গুণ করলে সর্বদা স্কেলার রাশি হবে, কিন্তু দুটি ভেক্টর রাশি গুণ করলে সেটা ভেক্টর রাশি হতে পারে, স্কেলার রাশি হতে পারে। তাহলে স্কেলার রাশির উদাহরণ কি হবে? দৈর্ঘ্য, ভর, সময়। আর ভেক্টর রাশির উদাহরণ কি হবে? বল, তারপরে কি হবে? সরণ, ত্বরণ, বেগ, ভরবেগ। এইগুলো সবই এক একটা হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ। তাহলে এটা তো খুবই সোজা, তবুও দেখে রাখবে। তারপরে দেখো গড় সৌরদিন কাকে বলে? গড় সৌরদিন মানে হচ্ছে এক বছরের সমস্ত সৌরদিনকে যোগ করে ওই যোগফলকে 365 দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে এক গড় সৌরদিন বলে। তাহলে দেখো আজকে আমরা তোমাদের যে 2 নম্বরের কোশ্চেন গুলো করালাম, এখানে মোট 20টা কোশ্চেন ছিল। আর এই 20টা কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করো, রেডি করো, দেখবে এর ভেতর থেকে সমস্ত কোশ্চেন
পেয়ে যাবে। তাহলে আমি এই পরিমাপ চ্যাপ্টার থেকে তোমাদের কি কি করালাম, তোমাদের আমি এমসিকিউ 40টা এমসিকিউ করালাম, এসএ কিউ কতগুলো, এসএ কিউ 35টা করালাম, তারপরে আর কি করালাম 2 নাম্বারের প্রশ্ন করালাম 20টা। এর নেক্সট ক্লাসে আমি তোমাদের 3 নাম্বারের কোশ্চেন করাবো। এই 3 নাম্বারের কোশ্চেনে শুধুমাত্র এইগুলো প্র্যাকটিস করবে। দেখবে এই যে টোটাল কটা কোশ্চেন হচ্ছে, এখানে হচ্ছে এই যে তোমার 5 4 3 7 9, মোট প্রথম চ্যাপ্টার থেকে 3 নাম্বারের কোশ্চেন বেশি থাকবে না, 5 থেকে 6টা থাকবে। তাহলে মোট 100টা কোশ্চেন যদি করো, দেখবে এর ভেতর থেকে কোনো কিচ্ছু নেই। আর শুধুমাত্র ভেবো না যে 100টা কোশ্চেনই আছে, কারণ সেম কনসেপ্ট দিয়ে কোশ্চেন রিপিট হয়। তুমি যে কোশ্চেনটা এমসিকিউ এর মধ্যে দেখছো সেটাই থাকবে তোমার এসএকিউ এর মধ্যে, আবার যে কোশ্চেনটা তুমি এসএকিউ তে পড়ছো সেটাই দেখবে তুমি পাবে 2 নাম্বারের প্রশ্নের মধ্যে। এক কথায় তুমি যদি এই 2 নাম্বারের কোশ্চেন 20টা ভালো করে প্র্যাকটিস করো, আগে যদি এই ক্লাসটা করো, তাহলে দেখবে এই ক্লাসটা করার পরে এই এমসিকিউ এর 40টা আর এসএকিউ 35টা তুমি এমনি নিজেই অ্যান্সার করতে পারছো, তোমাকে আলাদা করে পড়ার দরকার নেই। তাই আমি বলবো তুমি এই 20টা 2 নম্বরের প্রশ্ন আগে রেডি করো, তাহলে এইগুলো ভালো করে রেডি করতে থাকো। নেক্সট ক্লাসে 3 নম্বরের সমস্ত প্রশ্নগুলো নিয়ে আসবো। তাহলে আজ এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।